হিংসার কারণ কি সেটা আমি একটু পরে আসি। প্রথমে বলি, দেবাশিসদা যেটা বললেন সেটা তো আছেই, কিন্তু যেটা আপনি বললেন সাম্প্রদায়িক হিংসার বাইরেও আমরা এই মুহূর্তে সমাজে অনেক রকমের হিংসার প্রকাশ দেখতে পাচ্ছি। খুব সরল একটা কথা বলি, আমরা এমন একটা চমৎকার সমাজ গড়ে তুলতে সমর্থ হয়েছি যেখানে ধরা যাক একজন রোগী যখন ডাক্তারের কাছে যান, তিনি মনে করেন ডাক্তারটা চামার, এ শুধু টাকা নেওয়ার জন্য আমার চিকিৎসা করছে। আর ডাক্তার মনে করেন যে এই রোগীর পরিজনগুলো গুন্ডা, পান থেকে চুন খসলে এরা আমাকে পিটিয়ে মেরে ফেলবে। সাধারণ মানুষ মনে করে পুলিশগুলো সব ঘুষখোর, আর পুলিশ মনে করে সাধারণ মানুষ আমার দিকে পাথর ছুঁড়বে, তাকে কেউ ধরবে না। সাধারণ মানুষ মনে করে বুদ্ধিজীবীগুলো সবকটা ভণ্ড আর ক্ষমতার পাচাটা, আর বুদ্ধিজীবীরা মনে করে সাধারণ মানুষগুলো সবকটা গামবাট। অটোওয়ালার একটা অটোয় উঠে একজন প্যাসেঞ্জার মনে করে অটোওয়ালা তো লোফার, আর অটোওয়ালা মনে করেন এ লোকটা এতদূর অসভ্য যে এর এইটুকু সেন্স নেই যে আমার পাশে বসে মোবাইলে জোরে জোরে কথা বললে আমার গাড়িটা চালাতে অসুবিধে হবে। সমস্ত বর্গের সঙ্গে সমস্ত বর্গের তারা পরস্পর নির্ভর, প্রতিদিন তাদের পরস্পরের সঙ্গে কাজ করতে হচ্ছে। একজন ছাত্র মনে করছে শিক্ষক ও তো গায়ে ফোঁ দিয়ে ঘুরে বেড়ান, ওর তো কোনো কাজ নেই, ও প্রাইভেট টিউশন করে টাকাটা তোলে। আর শিক্ষক মনে করছেন ছাত্র এ তো এত বড় ফাঁকিবাজ যে ফেল করবে, তারপর আমাকে ঘেরাও করে বলবে আমাকে 5 নম্বর দিয়ে দাও। প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা বর্গ প্রত্যেকটা বর্গের প্রতি একটা সন্দেহ আর অবিশ্বাস নিয়ে তাকিয়ে আছে এবং মনে মনে একটা আক্রোশ পুষে রাখছে এত দূর যে আপাতভাবে একটা প্রীতির বাতাবরণ আছে, সৌহার্দ্যের, নইলে তো কাজ করতে পারবো না। আমি মাছওয়ালার কাছে গিয়ে মাছ দর না করলে তো আমি মাছ খেতে পাবো না, কিন্তু আমি সবসময় ভাবছি ও আমাকে পচা মাছ গছাবার জন্য উদগ্র। আর মাছওয়ালা ভাবছে এ শহুরে বাবু ব্যাপারটা আমার জানা আছে, যে মাছ লাফাচ্ছে তার কানকো তুলে দেখে নিচ্ছে ফ্রেশ কিনা। এবার এই যে অসম্ভব একটা কাণ্ড চলছে, এবার যখন কোনো একটা বর্গ কোনো একটা বিপাকে পড়ছে, আমাকে কেউ খবর দিল শিক্ষকদের দুর্দশা হয়েছিল, বেশ হয়েছে, হওয়ার দরকার ছিল। ওরা যেভাবে টাকা তোলে, আমি কিছু জানি না শিক্ষকরা কিভাবে টাকা পড়ে, কিন্তু আমি তার প্রতি একটা বিদ্বেষমূলক মনোভাব পোষণ করলাম। আমি টড়াং করে একটা কথা বলে দিয়ে চলে এলাম। ওখানে ডাক্তাররা মার খাচ্ছে, হ্যাঁ দরকার ছিল ডাক্তারদের মার খাওয়ার দরকার। অর্থাৎ এটা খুব অবাক কাণ্ড যে একটা সমাজের প্রতিটি বর্গ অন্য প্রত্যেকটা বর্গকে হিংসাত্মক দৃষ্টিভঙ্গিতে দেখছে। এটা সাম্প্রদায়িক এক অর্থে, কারণ এগুলো তো একটা করে সম্প্রদায়। আমি যদি বলি ডাক্তার একটা সম্প্রদায়, উকিল একটা সম্প্রদায়, উকিল মিথ্যেবাদী, বুদ্ধিজীবী ধাস্তামো করে, প্রত্যেকটা আমরা একটা তকমা দিয়ে দিয়েছি এবং সবাই বিশ্বাস করি শুধু আমি ভালো আর সবাই খারাপ, এইভাবে আমরা চলছি। এবার এইটাই আমরা কি করে এলাম সেটা সত্যি মানে বড় বড় পণ্ডিতরা সমাজতত্ত্ববিদরা বিশ্লেষণ করবেন। কিন্তু একটা কথা বলি, আমি দুটো ঘটনা বলছি, আপনারা সবাই জানেন, খবরের কাগজে আমরা পড়েছি, ঘটনাগুলো 15 দিনের মধ্যে ঘটেছে। কলকাতার ভবানীপুরে একজন বৃদ্ধ তার বাড়ির সামনে থেকে একটা গাড়িতে উঠছেন, নিজের গাড়িতে উঠছেন, পেছনে একটা গাড়ি এসে দাঁড়িয়ে প্রাণপণ হর্ন বাজিয়েছে, তারপর গাড়িটাকে ধাক্কা মেরেছে। বৃদ্ধ ভদ্রলোক, বৃদ্ধদের উঠতে একটু অসুবিধে হয়, সময় লাগে, তিনি বলেছেন আপনি আমার গাড়িতে দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা মারলেন কেন? তখন চালক বলেছেন দুঃখিত, সরি, বলে আবার হর্ন বাজাতে শুরু করেছেন। তখন বৃদ্ধ ভদ্রলোক বলেন তো উঠছি, আপনি হর্ন বাজাচ্ছেন কেন? চালক নেমে এসে বৃদ্ধ ভদ্রলোককে একটা থাপ্পড় মেরেছেন, উনি পড়ে ফুটপাতে ওর মাথা লেগে মারা গেছেন। এই চালক একজন আইনজীবী, যিনি আইনের চোখে কোনটা ন্যায় আর কোনটা অন্যায় তাই শুধু বিশ্লেষণ করেন না, তাই দিয়ে নিজের জীবিকা নির্বাহ করেন, তিনি এই কাজটা করেছেন। হলো 3 দিন আগে একটা ঘটনা ঘটেছে, একজন গাড়ির চালক ড্রাইভার তিনি এসে তার মনিব দম্পতিকে, 28 তারিখ ঘটেছে এই ঘটনাটা, বলেছেন যে আমাকে মাইনে দিন। এবার 28 তারিখ তো কেউ মাইনে দেয় না, দম্পতি বলেছেন যে আপনি একটা কাজ করুন, এই তো মাস পড়বে, নতুন মাস পড়লে মাইনে দেবো, এখন কেন দেবো? এই কথা শুনে তিনি ঘরের কোণে রাখা একটা লাঠি তুলে তাদের দুজনকেই এলো পাথাড়ি পিটিয়েছেন, ভদ্রমহিলা মারা গেছেন, খুন। এবার দেখুন, এমনিতে একটা খবরের কাগজ খুললে দিনে 40টা থেকে 50টা খুনের বিবরণ আমি পাই, আমি সেগুলোর কথা বলছি না। আগে লোকে পরকিয়া করতো, অন্য কারোর বউ বা বরের সঙ্গে পালিয়ে যেত, না, এখন কি হচ্ছে, নিজের স্বামী বা স্ত্রীকে কুচি কুচি করে খুন করে তারপর এই কাজটা করছে। দরকার তো ছিল না, আমার বক্তব্য এই, কোনো খুন করাই দরকার হতে পারে না। একটা মাছের বাজারের একজন লোককে খুন করে ফ্রিজে ঢুকিয়ে রাখা, এটা কোনো প্রয়োজনীয় কাজ হতে পারে না। কিন্তু আমি বলছি তবু আমরা বলি না মোটিভটা কি, কেন করলো? আমরা কি কিছুদিন আগেও কল্পনা করতে পারতাম যে একটা, যেটাকে ইংরেজিতে রোড রেজ বলে, যে হ্যাঁ সর্বক্ষণ ঝগড়া হচ্ছে, এই একে এই মিরারটাকে মেরে দিলি কেন,
পেছন থেকে এসে আমাকে ধাক্কা মারলেন কেন, আপনি কি সিগন্যাল অমুক করতে জানেন না। একটা দাঁড়িয়ে থাকা গাড়িতে একজন বৃদ্ধ উঠছেন, সেই জন্য সেই বৃদ্ধকে চড় মারা যায়? কেন মারবো? খুন হয়ে গেছে, সে তো বলবে এটা আনইনটেনশনাল, সে তো আইনজীবী, সে অনেকটা জানে, আমি সেটা নিয়ে কথা বলছি না। আমি বলছি কেন একটা লোক উঠছে আমি ধৈর্য ধরে একটু দাঁড়িয়ে থাকতে পারবো না? কি কারণে আমার মাইনেটা আমি 3 দিন পরে পাবো, এটুকুকে সহ্য না করতে পেরে আমি একটা লাঠি নিয়ে তাদের উপর চড়াও হব? এইটা আমাদের ভাবার দরকার আছে। মানে যে জিনিসটা আমাদের রাগ প্রচুর, তার অনেক কারণ আছে, সেগুলো আমরা নিশ্চয়ই সবাই আলোচনাও করব। যে আমরা সবসময় যেন একটা রাগে ফুটছি, যেটা আমি বললাম, অমুক পাড়ায় কেউ মার খাচ্ছে, আমি দৌড়ে চলে গেলাম, কেন মারবো, কেন, কি হচ্ছে? কিন্তু আমার যেন সবসময় রেগে ওঠার একটা ভীষণ প্রয়োজনীয়তা আছে, যেটা সোশ্যাল মিডিয়া একটা ভয়ঙ্কর একটা কাণ্ড হয়ে চলেছে, দাবানলের মতো। প্রতিদিন কারোর প্রতি, কারোর না কারোর প্রতি, ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা একটা সম্প্রদায়, তার প্রতি একটা চূড়ান্ত ঘৃণাবাচক, চূড়ান্ত হিংসাত্মক মন্তব্য না করলে আমি যেন নিজেকে কফি খাওয়ার মতন, আমার যেন সত্যিকারের উত্তেজনাটা আসে না, আমার দিনটা শুরু হয় না। অমুককে গালাগাল না দিলে আমার দিনটা শুরু হয় না। কি কারণে একটা গোটা সমাজ, সাধারণ মানুষ, মানুষ তো আর জন্মে থেকে হিংসাত্মক হয় না। মানুষের কাজ কি? মানুষের কাজ কোনো মতে চেষ্টা করা যাতে অনেকটা টাকা রোজগার করা যায়, নিজে এবং সন্তানরা ভালো করে থাকা যায়। এর বেশি তো মানুষ কটা লোক আর কাফকা নিয়ে ভাবছে, কিছু হচ্ছে না। তাহলে হঠাৎ একটা গোটা সমাজের হলো কি, যেখানে সামান্য কারণে, যে কারণ থেকে কিছুই হওয়ার কথা নয়, সে কারণ থেকে একটা লোককে খুন করে ফেলছে। এত দূর হিংসাটা গেল কোথায় এবং কেন, এইটা আমাদের জানার প্রয়োজন আছে বলে মনে হয়। সেটা সবসময় সম্প্রদায় দিয়ে নির্ণীত নয়, সাধারণ একটা জিনিস। এই হিংসাটা আসছে কোত্থেকে? আগেকার দিন আর এখনকার দিন, মানে আমাদের বাবা মার দিন আর আমাদের দিন, এরম করে যদি বলি, তফাৎটা কোথায়? অনেকগুলো তফাৎ। মানে মোবাইল এসছে, এটাই বোধহয় সবচেয়ে বড় তফাৎ। কিন্তু আমি এগুলো ছেড়ে দিলাম। আমার মনে হয় দুটো জিনিস বেড়েছে সাংঘাতিকভাবে, একটা হচ্ছে লোভ আর একটা হচ্ছে ক্ষোভ। কেন? তার কারণ একজন বাঙালি, সাধারণ বাঙালি, কখনো কল্পনা করতে পারতো না যে 80,000 টাকার শাড়ি হয়, 1 লাখ টাকার জ্যাকেট হয়, 3 লাখ টাকার ঘড়ি হয়, 22 লাখ টাকার গাড়ি হয়। এগুলো সে হয়তো শুনেছে আমেরিকায় হয়, কিন্তু চোখের সামনে এটা আমরা দেখতে শুরু করিনি। এই যে বৈভবের আশ্চর্য একটা প্রদর্শনী, যেটা আমরা শপিং মলে গেলে দেখতে পাই, চতুর্দিকে আমার প্রতিবেশী একটা গাড়ি কিনেছে, কত, 24 লক্ষ টাকা। এইটা যে আমরা দেখতে পাই, এইটা আমরা আগে দেখতে পেতাম না। এবার যদি কেউ শোনে যে জানিস তো অমুকের একটা 7 মহলা বাড়ি আছে, ভালো কথা, কত হিংসা আর আপনার হবে, হবে 5 মিনিট হবে। কিন্তু যদি আমি একটা শপিং মলে গিয়ে দেখতে পাই যে আমি ছুঁয়ে দেখতে পারি জ্যাকেটটা, কিন্তু তার প্রাইস ট্যাগ ধরা যাক 46,000 টাকা, আমি তুলে দেখতে পারি শাড়িটা, কিন্তু সেটা 80,000 টাকা। এবার 80 না, আপনি বলবেন না না সেটা সব্যসাচীর শাড়ি, ওটা শপিং মলে না, ওসব কথা ছেড়ে দিন। মানে সোজা কথা, একটা বিপণীতে যে এরকম হয়, এটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, এবং আমি জানি যে ওইটা কেনার সামর্থ্য সম্ভবত আমার জীবনে কোনোদিন হবে না। এবার আমি লোককে বলছি, আমি তো শপিং মলে বেড়াতে যাই, সন্ধ্যেবেলা আলো টালো থাকে, বাচ্চাটাকেও নিয়ে যাই, ও পটেটো চিপস খায়, আমার বেশ ভালোই লাগে। আমি বলছি, আমি চেতন মনে তা বিশ্বাসও করছি। অবচেতনে কিন্তু আমার একটা জিনিস আছে, যে এই যে জিনিসগুলো, যেগুলো কিছু লোক কিনে নিয়ে যাচ্ছে, আমি কোনোদিন পাবো না, আমি কখনো এগুলো কিনতে পারবো না। তার দরুন আমি না বুঝেই আমার মনে কিন্তু একটা গাধ পড়ছে, প্রেসিপিটেট হচ্ছে, যে একটা ক্ষোভ, যে কেন কিছু লোক এটাকে পাবে আর কিছু লোক পাবে না। এবার হ্যাভ আর হ্যাভ নট তো চিরকাল পৃথিবীতে ছিল, কিন্তু এরম প্রত্যক্ষভাবে মধ্যবিত্ত বাঙালি এই জিনিসটাকে এতদিন দেখেনি। সব মধ্যবিত্ত কি চায়? উচ্চবিত্ত হতে চায়। কিন্তু সব মধ্যবিত্ত এতদিন একটা মূল্যবোধকে নিজের মধ্যে লালন করতো, যে এই লোভটাকে আমাকে সংবরণ করতে হবে, উদযাপন করতে হবে না। সব জায়গায় বলা হতো যে না বাবু, তুমি কিন্তু কালকে নিয়েছো, আজকে আর নেবে না, কালকে তোমাকে কিনে দেওয়া হয়েছিল, আজকে তুমি কিনবে না। এখন সেই ছেলেটা, কেন, আমার ও তো নিয়েছে, আমার ক্লাসে রোজ ওরা নেয়, আমি আবার ওটা দিতে বাধ্য হচ্ছি। আমার সন্তানের মধ্যেও প্রাত্যহিক লোভের একটা উদযাপনকে আমি প্রশ্রয় দিচ্ছি, কারণ নইলে সে পিয়ার প্রেসারে কোথায় চলে যাবে তার ভাবা যাচ্ছে না। এবং আমিও এই সম্পূর্ণ চাপটাকে অনুভব করে চলেছি। এ হলো যে কিনতে পারছে না, তার সঙ্গে আর কেউ কে আছে যে কিনতে কিছুটা পারছেও। 1 টাকা দিয়ে তো এখন একটা গাড়ি বাড়িতে নিয়ে চলে আসা যায়, পরে ইএমআই দেবেন, ভাবছেন কেন যেন ইএমআইটা আমাকে উপার্জন করতে হয় না? হ্যাঁ, ইএমআইতে দিয়ে দেবেন, কি আশ্চর্য, 16,000 করে প্রতি মাস, কি মুশকিল। আপনি যদি সাহেব এই কথা বলেন, আমি টক করে কিনে ফেললাম।
একটা ফ্ল্যাট, আমার ভাড়া বাড়ি ছাড়া কোথাও থাকার কোনো রকম সম্ভাবনাই নেই, আমার সে ক্ষমতা নেই, কিন্তু আমি ডাউন পেমেন্ট দিয়ে ইএমআই দিয়ে কিনে নিলাম, ভালো কথা। এইবার আমাকে তো লোনটা শোধ দিতে হবে। আমি বলছি ওটা আমার ফ্ল্যাট, কিন্তু আসলে ওটা কার ফ্ল্যাট? ব্যাংকের। আমি ধীরেন বাবুর ভাড়াটে ছিলাম, এবার অমুক ব্যাংকের ভাড়াটে হলাম। হ্যাঁ, সমাজে বললাম আমি কিনেছি, গৃহপ্রবেশ করলাম, সবাই খেয়ে গেল, আমার ফ্ল্যাট হলো। আমার তো ফ্ল্যাট নয়, কারণ আমি যদি 6 বছর পর ঠিক ইএমআই না দিতে পারি, ব্যাংকের দুটো গুন্ডা এসে আমাকে বাড়ি থেকে বার করে দেবে। তাহলে আমি যখন শুতে যাচ্ছি, আমার মনে তো এই ভয়টা আছে যে আমার কি হবে, আমি শোধ করতে পারবো তো, আমি দিনের পর দিনে ইএমআইটা দিয়ে যেতে পারবো তো। এবং কি অবস্থায় আমি আছি, শুধু ছোট চাকরি নয়, শুধু অসংগঠিত ক্ষেত্র নয়, বিরাট চাকরি দিনের দিন চলে যেতে পারে। আমি এরম লোককে চিনি, বিরাট চাকরি, ইউরোপ ছাড়া সে ছুটি কাটাতে যায় না, তার এসইউভি গাড়ি, তার ছেলে ইংরেজি ছাড়া কথা বলে না, বিরাট ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ে, কল্পনা করা যায় না যে তার কোনোদিন চাকরি যাবে, তার জীবনযাপনের মান ওইখানে। 9টার সময় সে অফিস গেছে, 1টার সময় ফিরে এসেছে, তার চাকরি নেই। আজকে পশ্চিমবঙ্গে অর্থনৈতিক পরিস্থিতি এইখানে দাঁড়িয়ে আছে, ফলে প্রত্যেকটা লোক ভেতরে এই ভয় নিয়ে শুতে যায়। 3টের সময় তার ঘুম ভেঙে যায় কেন সে জানে না, সে সিধুর কাছে সেটা ঘুমের ওষুধ চেয়ে নিয়ে যায়। কি হচ্ছে বলুন তো, বয়স নাকি? সিধু বলে ওইটা খাবেন কিছু এসে, ঠিক আছে, কোনো সাইড এফেক্ট নেই, খেয়ে নিন। সেও বুঝতে পারছে না যে তার অবচেতনে এইরকম একটা ভয় বোনা হয়ে যাচ্ছে, তার বীজ সর্বক্ষণ উপ্ত হচ্ছে। এবং এই দুটো থেকে, এই যে তার প্রাণপণ লোভ, তো আমি যদি পাশের বাড়ির লোকটাকে দেখি বিএমডাব্লিউ নিয়ে যাচ্ছে, আমি কেন চাইবো না আমার একটা বড় গাড়ি হোক? আমি অটো চড়ে যাব, আমি ধার করে হোক একটা গাড়ি কিনে ফেলবো। আগে মধ্যবিত্তর কিরম মূল্যবোধ ছিল, আগে বড় লোক যিনি, তিনি ছেলেকে বলতেন না তুমি গাড়ি করে স্কুলে যাবে না, তাতে তোমার বন্ধুর কষ্ট হবে। আমরা যখন স্কুলে পড়েছি তখন যে বড় লোক সে একটু জড়সড় হয়ে থাকতো, তোরা তো বড় লোক, না না কি বলিস, যেন বড় লোক বলে সে লজ্জিত। হ্যাঁ, ওদের বাড়িতে তো গেছিলাম, পিয়ানো আছে, বড় বড় 4টে ঘর, না। এখন উল্টোটা, যে গরিব সে একটা গাড়ি ভাড়া করেছে, মোড় থেকে গিয়ে এই গাড়ি চড়ে যাবি তুই, তার গাড়ি নেই, কিন্তু তুই বন্ধুদের দেখাবি যে তোর গাড়ি আছে। সম্পূর্ণ মূল্যবোধটা বদলে গেছে। আমরা এখন শুধু টাকাকে সাফল্যের একমাত্র সূচক বলে ভাবি। টাকা করেনি কোনো মানে নেই, টাকা করতে হবে। ফলে এই যে মূল্যবোধটাও বদলে গেছে, এটাও হিংসাত্মক মনোভাবের একটা উপাদান। আর এই যে প্রচন্ড লোভ, এবং যার প্রতি লোভ সেটাকে আয়ত্ত করতে না পারা, বা আয়ত্ত করলেও শেষ অব্দি পারছি তো। ও গেছিল ঘাটছিল, তাহলে আমায় যেতে হবে পাটায়া, তাই না? তাহলে এবার পাটায়া তো গেলাম, ফিরে এসে মুদির দোকানের আজকে খাতাটা তো লেখা আছে, কই দিলেন না? হ্যাঁ মানে কালকে, কারণ পাটায়া গিয়ে খরচা করে ফেলেছি তো। ফলে আমার তো ভয়টা আছে যে আমি এই যে লোভটা উদযাপন করছি, আমি পারবো তো শেষ অব্দি যেতে, এবং এর তো কোনো শেষ নেই, আমাকে তো 20 বছর ধরে 30 বছর ধরে ধার শোধ করে যেতে হবে। এই যে প্রচন্ড নিরাপত্তাহীনতা, এবার এর থেকে তো আমার একটা ভীষণ ভয় করছে। এই ভয়টা আমি উগরে দেবো কোথায়? আমরা তো সবাই জানি যে গণধোলাইতে যখন চোরকে মারা হয়, বহু লোক মারে যারা জানেও না চুরি করেছে, যাচ্ছিল ল্যাম্পপোস্টে বাঁধা আছে, এসে মারছে। কেন মারছে? তার কারণ আসলে সে চোরটাকে মারছে না, সে মারছে অফিসের বসকে, সে মারছে তার বাড়িওয়ালাকে, সে মারছে তার সম্পত্তি হাতিয়ে নেওয়া ছোট কাকাকে, বা যে কোনোভাবে তাকে বঞ্চিত করেছে তাকে, সে উগরে দিচ্ছে বিষটা। এবার তার মধ্যে যদি প্রতিনিয়ত বিষটা সঞ্চিত হতে থাকে, সে উগরে দেবে বারে বারে, এবং বহু ক্ষেত্রে ওই যে সে বুঝতেও পারছে না, সে যখন কাউকে মারছে, সে যখন কাউকে লিঞ্চ করছে, সে ভাবছে আমি অমুক সম্প্রদায়ে চলে গেলেই আমার দেশ খুব ভালো হয়ে যাবে। তার পেছনে প্রচার আছে, প্রপাগান্ডা আছে, সে কথা বলছি না, কিন্তু আমি বলছি যে এসবের সঙ্গে আছে তার ব্যক্তিগত নিরাপত্তাহীনতা। আরে ভাই, আমি কালকে খেতে পাবো কিনা জানি না, আমি বড় লোকে আমাকে দেখে সেলাম করছে, কম্পাউন্ডে ঢুকছি, দারোয়ান সেলাম করছে, কিন্তু আমার মধ্যে ভয় আছে ওই দারোয়ানও যেমন কালকে খেতে না পেতে পারে, আমিও কালকে খেতে না পেতে পারি। এই জিনিস আগে বাঙালির ছিল না, বাঙালির বাড়ি ছিল না, বাঙালির গাড়ি ছিল না, তারা জানতো আমি বিরাট বড় লোক হব না, একটা স্বস্তিও ছিল, সামান্য চাকরি করি, কিন্তু এই চাকরিটা চলে যাবে না, আমি পোলাও খেতে পারবো না, কিন্তু ভাত খাওয়ার সামর্থ্যটা আমার চলে যাবে না, এই স্বস্তিটা ছিল। সেই স্বস্তিটা কিন্তু অন্তর্হিত। এই যে বিরাট অর্থনৈতিক অস্বস্তি, নিরাপত্তাহীনতা, এটা আমাকে সর্বক্ষণ ভয়ে রাখে। আর সেইটার জন্যে আমি যে কখন রেগে উঠছি আমার নিজেরও মাথায় থাকে না, কেন রেগে উঠছি আমার নিজেরও মাথায় থাকে না। এটা একটা বিরাট ব্যাপার এই হিংসার উপাদান হিসেবে।